পরিমাপ চ্যাপ্টারের এবার আমরা পড়বো ভৌত রাশির মাত্রা। তো আগের চ্যাপ্টারে যারা লিঙ্ক দেখোনি তাদের প্লেলিস্টে লিঙ্ক আছে, আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবা। তাহলে এবার দেখো ভৌত রাশির মাত্রা এটা বলবো। তো এটা কি হয় মাত্রা সম্পর্কে একটা আমি দেখো সূত্র লিখছি দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা আছে, ধরো আমি জানি আমরা যে এফ সমান কি হয় এম এ, এটা নিউটনের সূত্র। এবার এখান থেকে এফ সমান এম এ যেটা আছে, এটা এফ মানে বল, এম মানে ভর, এ মানে ত্বরণ, সবাই জানো। এবার এখানে আমরা বলছি যে ভৌত রাশির মাত্রাটা কি হয়। তাহলে কোনো একটা রাশি অন্য কোনো একটা রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা বোঝানোর জন্য ভৌত রাশির মাত্রা ব্যবহার করা হয়। মাত্রা মানে কি আবার বলছি, কোনো একটা রাশির মধ্যে সেটা তার মূল রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। মানে ধরো আমি এটা বললাম, তাহলে এই এ এফ এফটার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা পরিমাপ করা হবে দেখো ভৌত রাশির মাত্রা দ্বারা। কিভাবে আমি বলছি, ধরো এখানে আমরা যদি বলের মাত্রা বার করি তাহলে এটা ভর এল এম, আর এটা কি হয় ত্বরণের এল টি মাইনাস টু দিয়ে হয়ে যায় এম এল টি মাইনাস টু। তো এখান থেকে আমরা কি বুঝবো দেখো, যে এমটা এফ এর সঙ্গে সমানুপাতি, মানে ভরের সঙ্গে সমানুপাতি, তারপর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি। তো এইভাবে আমরা এগুলো বুঝতে পারবো। তাহলে একটা মাত্রার সাহায্যে আমরা কোনো একটা রাশি অন্যতের মূল রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা বুঝতে পারি। তাহলে সেটা হবে মাত্রা। এবার আমরা দেখো কয়েকটা মাত্রাগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, সেগুলো পরপর আমরা বলছি। তো সেগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবা বা লিখে নিবা ভালোভাবে। যদি তোমরা মানে যেগুলো আছে কয়েকটা তোমাদের মুখস্থ করতে হবে এবং কয়েকটা তোমরা ভালোভাবে বুঝে নাও, তারপর সেটা হয়ে যাবে। তাহলে আমি বলছি, ধরো আমি বললাম যে প্রযুক্ত বল। আচ্ছা প্রথমে সোজা থেকে শুরু করছি। ধরো আমরা ঘনত্ব বললাম, যে ঘনত্বর মাত্রা। তাহলে ঘনত্ব সমান কি হয় জানো তোমরা, ভর বাই আয়তন। তাহলে এটা দেখো আমি বলছি, তাহলে কি হয় এখানে আছে ভর, ভরের মাত্রা কি হয় এম, আর আয়তনের মাত্রা কি হয় এল এর কিউব। তাহলে কি হবে এম এলটা যখন উপরে যাবে তখন মাইনাস থ্রি, এইভাবে এম এইভাবে আসবে দেখো মাত্রা। তাহলে এখানে যদি আমরা ঘনত্বর মাত্রা বলি তাহলে সেটা আসছে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। এখন লিখিও না, একটু পর লিখবা। নেক্সট তারপরে এবার ধরো আমি বললাম যে চাপের মাত্রা বার করো। তাহলে চাপের মাত্রা আমি অলরেডি তোমাদের একটা যা দিয়ে দিয়েছিলাম একক মাত্রা, আশা করছি তোমরা সেখানে লিখে নিয়েছো, অনেকগুলো আমি দিয়েছিলাম মাত্রা। তো যারা দেখোনি আগের পার্টগুলো দেখতে পারো। আচ্ছা এবার চাপ সমান কি হয় জানো তোমরা, চাপ মানে হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা। তো বলের মাত্রাটা আগে এখানে বার করছি, তারপরে দেখো আমরা বার করব। আচ্ছা তাহলে আচ্ছা ধরো ডাইরেক্টলি বলেছে যে চাপের মাত্রা পরীক্ষায় বার করো, তখন কি করতে হবে তোমাকে এখানে বল মানে জানতে হবে। বল মানে হয় ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, বল মানে ভর ইন্টু ত্বরণ, আর নিচে কি আছে ক্ষেত্রফল। দেখো তারপরে এবার ভর ইন্টু ত্বরণ। এবার এখানে ত্বরণ মানে কি হয় আবার বেগ বাই সময়। তো ওটা আমি ধরো লিখছি ভর সমান ইন্টু এই ত্বরণ মানে কি হয় আবার বেগ বাই সময়। আচ্ছা সময়ের স্কোয়ার হয়, ত্বরণ বাই সময় স্কোয়ার হয়, আর বেগ বাই মানে বেগ বাই সময়। আচ্ছা নেক্সট কি আছে ক্ষেত্রফল। তাহলে এবার দেখো এখানে যদি আমরা চাপের মাত্রা যদি পরীক্ষায় ডাইরেক্ট বার করতে দেই এইভাবে বার করতে হবে। তাহলে এবার দেখো ভরের মাত্রা কি হয় তোমরা জানো। আচ্ছা ভরের মাত্রা কি হয় দেখো এম, তারপরে এখানে আছে বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান, এখানে সময়ের জন্য আর একটা মাইনাস টি হবে, তো টি মাইনাস ওয়ান লিখলাম, বাই নিচে কি আছে ক্ষেত্রফলের মাত্রা কি হয় দেখো এল এর স্কোয়ার। তাহলে কি হবে একটা এল কেটে গেল, তাহলে এবার এম এই এলটা উপরে যাবে দি এল মাইনাস ওয়ান, আর টি আর একটা টি মাইনাস টু, দুটো টি। তো এইভাবে দেখো মাত্রাটা এলো চাপের। তাহলে মাত্রাগুলো আমাদের এইভাবে নির্ণয় করতে হবে, ঠিক আছে, যখন এমনি নর্মাল মাত্রা ধরো বার করতে বলে এইভাবে। আর যদি তোমাদের ওই যে মাত্রাগুলো যদি তোমরা লিখে নিয়েছো সেগুলো মনে করতে পারো খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে, ওই যে বলেছিলাম। আচ্ছা এবার আর একটা আমরা মাত্রা বার করছি, তার আগে দেখো ভৌত রাশির মাত্রা। তাহলে মাত্রা মানে কি কাকে বলে এটা লিখিনি, তোমরা লিখে নাও। কোনো রাশি তার মূল রাশির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত যে যেটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাকে মাত্রা বলে। তাহলে তাকে মাত্রা বলে, এটা হয়ে গেলো মাত্রা। এবার যেমন দিয়ে তোমরা কয়েকটা মাত্রা তোমরা এগুলো দেখাও। আর একটা আরো মাত্রা আমাদের আরো লিখতে হবে, হ্যাঁ, তো আমি আরো করছি। ধরো আমি বললাম যে কার্য আছে, কার্যর মাত্রা বার করো। তাহলে কার্য মানে কি হয় তোমরা জানো, বল ইন্টু সরণ। যারা জানো না এগুলো ওইটা লিখে নিবা। তারপরে এবার
বল বল মানে কি হয় এম এল টি মাইনাস টু। দেখো বলের মাত্রা অলরেডি বার করেছি আমরা, কত হয়, আচ্ছা এখানে বার করিনি। দেখো বলের মাত্রা কত হয় মনে রাখো এম এল টি মাইনাস টু, তাহলে এম এল টি মাইনাস টু ইন্টু সরণের মাত্রা এল, তাহলে কি হয়ে যাবে একটা এল আর একটা এল, তাহলে এল এর স্কোয়ার, তাহলে এম এল এর স্কোয়ার টি মাইনাস টু। এইভাবে দেখো বলের মাত্রাটা আসে। কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আমরা কয়েকটা মাত্রা করলাম, আরও আমরা দেখাচ্ছি। আচ্ছা যারা ভিডিওটি লাইক করনি অবশ্যই একটু লাইক করে দাও। নেক্সট এবার দেখো যেটা বলছি যে মাত্রা কেন ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। মাত্রা দেখো ব্যবহার করা হয় যাতে কোনো একটা সমীকরণ সেটা শুদ্ধ আছে মানে ঠিক না বেঠিক সেগুলো আমরা বুঝতে পারবো। যেমন ধরো আমি এটাই বলছিলাম যে এফ সমান কি হয় এম এ, তাহলে এখানে বলের মাত্রা কি হয় দেখো এম এল টি মাইনাস টু, তাহলে এখানে আছে এম এল টি মাইনাস টু, এখানে ভরের মাত্রা কি হয় এম, আর ত্বরণের এল টি মাইনাস টু। তো দেখো ওটাই চলে এলো যে এম এল টি মাইনাস টু, এখানে এম এল টি মাইনাস টু, এই দুটো যদি সমান থাকে তার মানে এই সমীকরণটা ঠিক আছে, আর যদি মানে সমান না থাকে আলাদা হয়ে যায় তাহলে সেটা সমীকরণটা ঠিক হবে না। যেমন আমি ধরো লিখে দিলাম যে এফ সমান, ধরো আমি লিখলাম এফ সমান টি এ, দেখি এবার মিলছে কি। দেখো তাহলে কি হবে, এখানে বল মানে বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আর এখানে টি মানে টাইম টি, আর এখানে এল টি মাইনাস টু। তাহলে এখানে দেখো এটার মাত্রা আর এটার মাত্রা ম্যাচ করছে না, তার মানে এখানে এম আছে এখানে এম আছে এখানে এম নাই, তার মানে এই সমীকরণটা ভুল। তাহলে একটা মাত্রার সাহায্যে আমরা কোনো সমীকরণ সেটা ঠিক না বেঠিক সেটাও আমরা নির্ণয় করতে পারি। এবং মাত্রার সাহায্যে প্রথমে যেটা বললাম কোনো একটা জিনিসের সম্পর্ক প্রতিষ্ঠা আমরা জানতে পারি যে সেটার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেগুলো আমরা জানতে পারি। এগুলো মাত্রার আমি বললাম। এবার মাত্রা তার জন্য এগুলো করা হয়েছে, এগুলো আমি বললাম কেন করা হয়েছে, কারণ জানতে হবে যে কোনো একটা কিছু কেন কেন করা হয়েছে। যেমন মাত্রার সাহায্যে আরও সব কিছু আমাদের সমীকরণ সম্পর্কে সব কিছু বোঝা যায়, মাত্রা থেকে একক নির্ণয়ও করা হয়। ধরো আমি বললাম বলের মাত্রা এম এল টি মাইনাস টু, এবার এখান থেকে দেখো আমরা একক বার করতে পারবো কিভাবে, এম মানে ভরের একক কি হয় কেজি, এখানে আছে এল এর কি হয় দেখো মিটার, আর এখানে আছে সময়, তাহলে সময়ের মাইনাস টু, তাহলে এটা হয়ে যাবে বলের একক। বোঝা গেল, তাহলে মাত্রার সাহায্যে আমরা বলের একক বা যে কোনো জিনিসের এককও বার করতে পারি। তো এইভাবে দেখো তার জন্য আমাদের মাত্রাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এমনও রাশি আছে যেগুলোর মধ্যে মাত্রা থাকে না, তাহলে সেগুলো সম্পর্কে এবার জানবো। তাদেরকে কি বলা হবে দেখো মাত্রাহীন বা মাত্রাবিহীন রাশি। তাহলে এবার লিখো তোমরা যে মাত্রাবিহীন রাশি। যেমন এককবিহীন রাশি ছিল, এককবিহীন রাশি আমরা কি বলেছিলাম কি যখন কোনো রাশি দুটি একই রাশির অনুপাত হবে সেটা হবে এককবিহীন রাশি, মানে সেই দুটোতে যে মানটা আসবে এককের সেই মানটা কি দেখো কোনো একক থাকবে না। মাত্রাবিহীন রাশি এটাও সেম, যখন কোনো একক দুটি যখন কোনো রাশি দুটি একই জাতীয় রাশির অনুপাত হবে তখন সেটা মাত্রাও থাকবে না। যেমন আমি আগের দিন বলেছিলাম ওটাই যে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ভর, তো আপেক্ষিক গুরুত্বই লিখছি আমি। আপেক্ষিক গুরুত্ব এটার মানে কি হয় দেখো ওজন, কোনো একটা বস্তুর ওজন বাই 4°C জলের ওজন, এটা বলেছিলাম 4°C উষ্ণতায় জলের ওজন। তাহলে এখানে দেখো ওজন, তাহলে ওজন মানে বল, তাহলে বলের মাত্রা কি হবে mlt মাইনাস টু, আবার নিচে কি আছে এটাও, তাহলে এটার কি হবে mlt মাইনাস টু। তাহলে এখানে দেখো পুরোটা সমান সমান হয়ে গেল, এটা আর এটা, তাহলে এটা কেটে যাবে দিয়ে কোনো মাত্রা থাকবে না। তো এখানে মাত্রায় যদি না থাকে তাহলে সেটাকে কি বলা হবে মাত্রাবিহীন রাশি। তাহলে এটা এক প্রকারের মাত্রাবিহীন রাশি। তাহলে লিখো কোনো রাশি দুটি একই জাতীয় রাশির অনুপাত হলে ওই রাশির কোনো মাত্রা থাকে না, কোনো মাত্রা থাকে না, তাকে মাত্রাবিহীন রাশি বলে। তাকে মাত্রাবিহীন রাশি বলে। যেমন লিখো তোমরা আপেক্ষিক গুরুত্ব, তারপর আর একটা লিখো পারমাণবিক ভর যেটা আছে সেটারও কোনো মাত্রা থাকে না। নেক্সট দেখো এমনও কিছু রাশি আছে যেগুলোর কোনো মাত্রা থাকে না, ঠিক আছে, কিন্তু একক থাকতে পারে, মানে মাত্রা থাকবে না, মাত্রা বিহীন হবে কিন্তু একক থাকবে। যেমন আছে একটা কোণ, দেখো কোণ যেটা আছে সেটার দেখো মাত্রা
থাকে না, মাত্রা থাকে না, কিন্তু একক থাকে। একক থাকে, তোমরা জানো একক কি? কোণের একক হলো ডিগ্রি। তাহলে কোণের একক ডিগ্রি। তাহলে এই যে ডিগ্রি আছে তোমরা জানো, তাহলে সেইটা একটা বললাম, সেটা মাত্রা থাকে না, মাত্রাহীন, কিন্তু একক থাকতে পারে। তাহলে কোণ যেমন, এটা একটা মনে রাখো, একটা উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখো আমরা মাত্রা সম্পর্কে জানলাম। লাস্টে একটা আমরা মাত্রা নির্ণয় করব, তারপর অন্য কিছু পড়বো। ধরো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট বলেছে যে ক্ষমতার মাত্রা নির্ণয় করো, ক্ষমতার মাত্রা নির্ণয় করো। তো কিভাবে করব? তোমাদের ক্ষমতার দেখো যে সূত্র আছে সেটা জানতে হবে। তো পাওয়ার, ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার সমান হয় দেখো W/T। আশা করছি জানো। তাহলে P সমান W/T, W মানে কার্য, আবার W মানে কি হয় দেখো F/D, তোমরা এইভাবে করবা, ঠিক আছে? নিচে আছে T, আবার F সমান কি হয় MA, আর এখানে কি আছে আবার D, বাই নিচে কি আছে T। এবার দেখো V, এবার A মানে কি হয়, A মানে হয় দেখো ভি, আচ্ছা, এ মানে হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এককটা কি আছে লেন্থ, বাই নিচে কি আছে টি, টি এর স্কোয়ার ইন্টু ডি বাই টি। তোমরা এইভাবে করার চেষ্টা করবা, মানে সূত্রের আকারে লিখে নিবা। আর যদি ডাইরেক্ট পরীক্ষায় পড়ে যে ক্ষমতার মাত্রা কি, তো ডাইরেক্ট তোমরা লিখে দিতে পারো, কিন্তু এটা যদি প্রতিষ্ঠা করতে বলে মাত্রা এইভাবে। তাহলে এবার দেখো বেগ এখানে আছে, আচ্ছা এটা আছে দেখো এম, এম ছিল এম। তাহলে এবার এম মানে কি, ভরের মাত্রা হয় এম, এখানে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হয় এল, ইন্টু ডি, ডি মানেও একটা দৈর্ঘ্য, তার মাত্রা হয় এল। নিচে আছে টি এর স্কোয়ার, তো টিটা উপরে যাবে, তার মানে T-2, নিচে আর একটা টি আছে, তাহলে সেটাকে আমি রাখলাম টি। তাহলে এবার টোটাল যদি যাই, দেখো একটা হয়ে গেল এম, এল দুটো আছে এল এর স্কোয়ার, আর টি এখানে দুটো আর একটা নিচে, তাহলে -3। তো এইভাবে দেখো এম এল টি -2 আসে, আর এই বক্সটা ঘিরে দিবা, ঠিক আছে? তাহলে এইভাবে মাত্রা নির্ণয় করতে হয়। পরীক্ষায় যদি ডাইরেক্ট বলে যে মাত্রা নির্ণয় করো, তো এইভাবে 2 নম্বরের মাত্রা নির্ণয়। এবার দেখো জানবো আমরা যে দৈর্ঘ্যর পরিমাপ, হ্যাঁ এটা লেখা আছে তোমাদের বইয়ে, দেখবে দৈর্ঘ্যর পরিমাপ। তার মানে একটা স্কেল বা কোনো কিছু আছে, তাহলে সেটার মধ্যে কিভাবে সাধারণ স্কেলের সাহায্যে দেখো দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তাহলে জানো তোমরা যে এইভাবে স্কেল থাকে, তাহলে সাধারণ এটা কিভাবে আমরা পরিমাপ করব। তো দেখো সাধারণ যেটা স্কেল আছে, তো সেটার মধ্যে আমরা সবচেয়ে কম কত পরিমাপ করা যাবে 1 মিলিমিটার, ঠিক আছে? এটা তোমাদের জানতে হবে, সবচেয়ে কম 1 মিলিমিটার আমরা পরিমাপ করতে পারবো, এটা জানতে হবে। এবার আমরা স্কেলের সাহায্যে, বাকি তোমরা জানো যে কিভাবে পরিমাপ করতে হয় সবকিছু, ঠিক আছে? এবার দেখো একটা স্কেলের সাহায্যে আমরা কয়েকটা জিনিস কিভাবে পরিমাপ করবো। ধরো একটা কোনো স্টেট আছে, ধরো এটা একটা আছে, তাহলে এটাকে আমরা স্কেলের সাহায্যে খুব সহজেই পরিমাপ করতে পারবো, তোমরা জানো এইভাবে পরিমাপ করা যাবে। আচ্ছা, এবার ধরো কোনো একটা এইভাবে, ধরো এইভাবে কোনো একটা আছে, মানে এটা যদি সোজা না থাকে, যদি একা বাঁকা কোনো কিছু থাকে, তো সেটা আমরা কিভাবে পরিমাপ করব। তো আমাদের কি করতে হবে, প্রথমে দেখো একটা সুতোর উপর সুতো নিতে হবে, দিয়ে এটার উপরে এভাবে আমরা রেখে দিব, দিয়ে তারপরে ওটা যখন হয়ে যাবে পরিমাপ, তারপর সমান করে কেটে নিব, তারপরে সেটাকে আমরা সোজা করব, দিয়ে ধরো এতটা আমি বললাম যে পরিমাণ হলো। তাহলে এবার এই যেটা আছে সেটাকে আমরা স্কেলের সাহায্যে মেপে নিব। তো এইভাবে দেখো আমরা এই যে বক্ররেখাযুক্ত কোনো রেখাকে পরিমাপ করা যাবে, বোঝা গেল? তাহলে স্কেলের সাহায্যে, সাধারণ স্কেলের সাহায্যে কোনো বক্ররেখাকে কিভাবে পরিমাপ করা যায়, এটাকে প্রথমে সুতোর সাহায্যে মাপতে হবে, তারপর সোজা করে সেটাকে আবার স্কেলের সাহায্যে মাপতে হবে। তো এইভাবে এগুলো তোমাদের বইয়ে একটু লেখা আছে, হ্যাঁ তোমরা একটু জাস্ট রিডিং পড়ে নেবা, অতটা ইম্পর্টেন্ট নয় এখানটা। আচ্ছা, তাহলে এটা বললাম যে স্কেলের সাহায্যে কিভাবে কোনো বক্ররেখা পরিমাপ করা যায়। তারপর ধরো কোনো একটা বই আছে, তাহলে সেই যে বইটা আছে অত মানে কতটা পেজ আছে, সেই পেজগুলোর মধ্যে প্রত্যেকটা পেজ আমরা কিভাবে পরিমাপ করতে পারবো। মানে আমরা জানি পেজের যে পরিমাণটা আছে সেটা খুবই কম হয়, একটা পেজ খুব ছোট হয়, তো সেটার যে আমরা কিভাবে পরিমাপ করতে পারবো। তাহলে ধরো এটা একটা বই আছে, তাহলে সেটা প্রথমে আমাদের এই যে পুরোটা আছে সেটা দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। ধরো এটা আমি বললাম যে 4 সেন্টিমিটার এলো, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কতটা মোটা বইটা সেটা পরিমাপ করতে হবে, তারপরে তার নিচে ধরো আমি বললাম এখানে আমরা দেখে নিব যে শেষ পেজে এই বইয়ের মধ্যে কতটা পেজ আছে, ধরো আমি বললাম যে 400টা পেজ আছে এইভাবে। তাহলে এবার যে যতটা পেলাম 4, আর কতটা পেজ আছে 400, তো এই দুটোকে ভাগ করতে হবে, বোঝা গেল? মানে যতটা পেজ আছে তার সঙ্গে প্রথমে যেটা ছিল কতটা বড়, আর তারপরে 400 দিয়ে ভাগ, দিয়ে অ্যান্সারটা আসছে দেখো, যদি আমরা করি 100, তার মানে 1/100, 1/100 মানে কত হয়, 1/100 মানে হয় দেখো
0.01, তাহলে এটা হয়ে গেল 0.01 মিটার ধরো বললাম, বা সেন্টিমিটার। তাহলে এই এখান থেকে আমরা পরিমাপ করতে পারবো যে একটা বইয়ের পাতা কতটা বেধ যুক্ত হয়। তাহলে বোঝা গেল আমাদের পুরোটা বইয়ের পুরোটা প্রথমে পরিমাপ করতে হবে, তারপর কতটা পেজ আছে তত দিয়ে ভাগ করে দিতে হবে, দিয়ে পরিমাপ করা যাবে। নেক্সট এবার দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে দেখো এখানে লম্বন ত্রুটি বলে একটা জিনিস হয়, সেটা আমরা জানবো। লম্বন ত্রুটি মানে ধরো একটা কোনো কিছু আমরা পরিমাপ করছি, এটা আছে, তাহলে এবার এটাকে যখন পরিমাপ করা হবে, দিয়ে পরিমাপের সময় ধরো আমি এটাকে এখান থেকে দেখছি এইভাবে, তো সেটার কারণে এটার মধ্যে দেখো একটা ত্রুটির সৃষ্টি হয়। কিভাবে আমি বলছি, তাহলে এটা ধরো এখান থেকে দেখছি, তাহলে এটার মধ্যে ধরো আমরা এতটা পরিমাণ পরিমাপ করলাম, কিন্তু যখন আমি এখান থেকে দেখব তখন সেটা একটু দূরে চলে যাবে, কারণ আমরা এখান থেকে দেখো যেখানে পরিমাপ করছি সেটার সঙ্গে আমার দেখো যে চোখের ডিস্টেন্স অনেক বেশি, মানে এইভাবে লম্বভাবে নাই। তাহলে যখনই এভাবে লম্বভাবে থাকে না, তখন এটার মধ্যে একটা ত্রুটির সৃষ্টি হয়, সেটাকে দেখো লম্বন ত্রুটি বলা হয়। তাহলে লম্বন ত্রুটি মানে বোঝা গেল, মানে একটা যখন কোনো কিছু পরিমাপ করব, যখন সেটা একবারে উল্লম্বভাবে আমরা দেখব না, তখন একটা ত্রুটির সৃষ্টি হয়, মানে একটু আগে হয়ে যাবে বা পরে হয়ে যাবে, এই যেটা হলো সেটাকে বলা হয় দেখো লম্বন ত্রুটি। ঠিক আছে, লিখো, আমি বলছি। কোনো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে পাঠ বিন্দুর উল্লম্বভাবে চোখ না থাকলে যে দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি সৃষ্টি হয় তাকে লম্বন ত্রুটি বলে। আচ্ছা, তাহলে এবার এটা ঠিক কিভাবে করা যাবে, পরীক্ষায় আসবে যে লম্বন ত্রুটি রোধ করার উপায়। তাহলে তোমাদের যখন কোনো কিছু পরিমাপ করা হবে, তখন সেটাকে দেখো লম্বভাবে এইভাবে উল্লম্বভাবে দেখতে হবে, দিয়ে পরিমাপ করতে হবে। তাহলে এটা করার উপায় কি, যখন আমরা পরিমাপ করব, তাহলে যে পাটবিন্দু মানে যেখানটা আমরা দেখছি সেটার সঙ্গে লম্বভাবে আমাদের মাথা রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবে সেটা দূর করা যায়। তা লম্বন ত্রুটি কিভাবে দূর করা যায়, নেক্সট আমরা জানবো সময় পরিমাপ। তো সময় কিভাবে, ধরো এটা একটা কোনো ঘড়ি বা কোনো কিছু আছে, তাহলে এটার সাহায্যে আমরা কিভাবে পরিমাপ করব সময়, তোমরা জানো। তাহলে এটা ধরো আমি বললাম যে এভাবে ঘড়ি রাখা আছে, তাহলে তোমরা জানো কিভাবে ঘড়ি দেখতে হয় সবাই। তাহলে এই যে ঘড়ি আছে সেটার কাঁটা জানো তোমরা 60 ভাগে ভাগ করা হয়। তাহলে এটা বলছি ধরো আমি এইভাবে যে 60 ভাগে ভাগ করা হবে। এটাকে দেওয়ালের ঘড়ি বা ওয়াচ মানে যখন যেগুলো থাকে দেওয়ালের ঘড়ির ক্ষেত্রে, যে 60 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগের সময় কত হয় দেখো, দেওয়ালের যেটা ঘড়ি আছে সেই ক্ষেত্রে সময়, প্রতিটা ভাগের সময় 1 ভাগ সময় সমান কত সময় হয়, 1 মিনিট। ঠিক আছে, তাহলে 60 ভাগে ভাগ করলাম, তাহলে 1 ভাগের কত সময় হয়, 60 মিনিট। এটা আসতে পারে পরীক্ষায়, একটু মনে রাখো। ঠিক আছে, নেক্সট তারপরে এবার দেখো, আচ্ছা এবার ঘড়ির ক্ষেত্রে জানো সে যে বড় কাঁটাটা হয় সেটা সেকেন্ডের হয়, তারপর যে সরু কাঁটাটা হয়, আচ্ছা যে বড় কাঁটাটা ওটা বলা হয় মিনিটের, আর যে সরু কাঁটা হয় সেটা সেকেন্ডের হয়, আর যে মোটা কাঁটা আছে সেটাকে ঘন্টার হিসেবে ধরা হয়। তো এগুলো বললাম সময়ের পরিমাপ, বেসিক এগুলো জিনিস বোঝার কিছু নেই, একটু জাস্ট রিডিং পড়ে নিবা। তারপরে এবার দেখো দেওয়ালের ঘড়ির পরে আমরা ধরো কোনো স্টপ ওয়াচ দেখছি। স্টপ ওয়াচের ক্ষেত্রে দেখো যে 1 ভাগ থাকে ওটাকেও 60 ভাগে ভাগ করা হয়। ধরো আমি এভাবে 60 ভাগ করলাম, তাহলে এই যে 60 ভাগ করলাম, তাহলে এই প্রতিটা ভাগের পরিমাণ কত হয়, 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে স্টপ ওয়াচের ক্ষেত্রে বা যেগুলো খেলার সময় যে ঘড়িগুলো ব্যবহার করা হয় সেটাতে 1 ভাগ যেটা আছে ওটা কত হয় দেখো 1 সেকেন্ডের হয়। লাস্ট টপিক আমরা জানবো দেখো ভর পরিমাপ। তো কোনো ভর পরিমাপ করার সময় দেখো জানো তোমরা যে সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করা হয়। তো আমি দেখো একটু আঁকার চেষ্টা করেছি। এবার সাধারণ তুলা যন্ত্রের ক্ষেত্রে যে বললাম ভর পরিমাপ করা হয় সেটা কিভাবে জানো তোমরা, যে একদিকে কোনো বস্তুকে রাখা হয় আর একদিকে বাটখারা রাখা হয়, দিয়ে পরিমাপ করা হয়। তো এইভাবে সাধারণ তুলা যন্ত্রে ভরটা পরিমাপ করা হয়। এবার দেখো এক্ষেত্রে আমি যদি বলি যে কোনো একটা জিনিস বা এভাবে তুলা যন্ত্র সেটা কখন মানে ভালো হবে, সেটাকে বলা হয় তার সুবেদিতা ধর্ম, মানে কখন একটা তুলা যন্ত্র অনেক বেশি মানে পরিমাপ যেটা আছে সেটা সঠিক হবে। তো সেটা কিভাবে জানা যাবে, দেখো কয়েকটা বিষয় আছে সেগুলো জানতে হবে। আচ্ছা এবার দেখো যদি প্রথমে বলি যে ওটা বললাম যে সুবেদিতা, এটা
কিভাবে দেখো বৃদ্ধি করা যায়, কিভাবে ভালো হয়। তো কয়েকটা পয়েন্ট এখানে আছে, দেখো মনে রাখবা। এখানে যে আছে এগুলোকে বলা হয় দেখো তুলা পাত্র, ঠিক আছে। তারপরে এখানে আরো আছে দেখো, এটা একটা তুলাপাত্র আছে। তারপরে এখানে একটা আছে দেখো সূচক বলা হয়, এটা হয়ে গেল সূচক। আর একটা আছে এটাকে বলা হয় তুলাদণ্ড। এগুলো জাস্ট জানতে হবে, আরো অনেক কিছু আছে। এবার দেখো এগুলোর কয়েকটা বৈশিষ্ট্য। প্রথমে যে আছে এটা সূচক, যেটা আছে 1 নম্বর পয়েন্ট, সূচকটাকে দেখো লম্বা হতে হবে, ঠিক আছে। সূচকটা যত লম্বা হবে, মানে যে সূচকের পরিমাণটা যত বেশি হবে, তখনই এই যে রিডিংটা আছে সেটা আরো ভালো হবে। তাহলে বোঝা গেল, সূচকটা যত বড় হবে তত রিডিংটা ভালো আসবে। আচ্ছা, মানে অনেক বেশি ভালো কাজ করবে এটা। আচ্ছা নেক্সট, তারপরে এবার দেখো এই যে এই যেটা আছে বললাম তুলাদণ্ড, হ্যাঁ, তুলাদণ্ড, এটা এটাকে মানে যত হালকা তুলাদণ্ড যত হালকা হবে তত এই যে পুরোটা ভালো ক্রিয়া করবে। মানে এটার মধ্যে আমরা যতটা পরিমাণে মাপবো ততটা পরিমাণেই আমরা পাবো। তাহলে এটা বললাম তুলাদণ্ডটা এটা হালকা হতে হবে। তারপর অনেকজন কি করে, এগুলো অনেক কিছু ডিফারেন্স করে দেয়, দিয়ে তারপরে ধরো আমরা 1 কেজি পরিমাপ করছি, কিন্তু সেটার জায়গায় কম পরিমাপ হয়ে গেল ধরো 900 গ্রাম হয়ে গেল, তাহলে 100 গ্রাম কমে গেল। তো এইভাবে দেখো হয়। তাহলে বললাম সূচকটা লম্বা হতে হয়, তারপরে তুলাদণ্ডটা হালকা, তারপরে আর হতে পারে দেখো এই যে তুলাদণ্ড আছে সেটাও কি লম্বা, মানে সেটা এই যে তুলাদণ্ডটা যতটা বড় হবে তত এই যে সুবেদিতা এটা বেশি হবে। সুবেদিতা মানে কি ওটা আমরা লিখবো, একটু পরে লিখছি আবার। আচ্ছা, তারপরে আর একটা উপায় আছে দেখো, এক্ষেত্রে এই যে তুলাদণ্ড আছে বা তুলাদণ্ড বা এই যে পুরোটা আছে তুলাযন্ত্র, এটার যে ভর কেন্দ্র বা ভার কেন্দ্র একদমই মিডিল, মানে এটাকে বলা হয় আলম্ব। হ্যাঁ, তো লিখবা যে তুলা দণ্ডের ভর কেন্দ্র বা ভার কেন্দ্র আলম্বের কাছে হতে হবে। তাহলে যখন এটা হবে তখন বললাম এটা ভালো ক্রিয়া করবে। এবার বললাম যে সুবেদিতা, এটার মানে কি লিখে নাও, যে ধর্মের কারণে কোনো তুলাযন্ত্র ভরের সামান্য পার্থক্য নির্দেশ করে তাকে সুবেদিতা বলে। মানে বোঝা গেল, মানে যে কারণে সামান্য পার্থক্য যদি হয়ে যায়, তাহলে সেটা যদি বোঝা যায় তাহলে সেটাকে সুবেদিতা। যেমন তোমরা দেখেছো যে বড় যে কম্পিউটার যেগুলো বলা হয়, মানে যেটাতে পরিমাপ করা হয়, সেটার মধ্যে ধরো আমি একটা ছোট জিনিস দিলাম, তো সেটার ক্ষেত্রে পরিমাপটা হবেই না। কিন্তু ধরো যেগুলো সোনার দোকানে যে ছোট যে তুলা যন্ত্র থাকে, সেগুলোতে একটু হাওয়ার কারণেও জানো সেটাতেও রিডিং চলে আসে, মানে মান চলে আসে। তাহলে এগুলো বললাম যে ধর্মের কারণে এমনটা হয় সেটাকে দেখো সুবেদিতা বলা হয়। আর এটা সুবেদিতা বৃদ্ধি করার মানে ভালো হওয়ার এটার উপায়গুলো বললাম, সূচকটা লম্বা হতে হয়, তুলা যন্ত্র হালকা হতে হবে, তুলা যন্ত্রটা লম্বা হতে হবে, তারপরে তুলাদণ্ডের যে ভার কেন্দ্র আছে সেটা অবিলম্বের কাছে হতে হবে। এই যে পয়েন্টগুলো থাকলে একটা তুলা যন্ত্র বেস্ট কাজ। লাস্ট টপিক আমরা পড়বো, দিয়ে হয়ে যাবে দেখো আজকের চ্যাপ্টার শেষ। তাহলে দেখো আমরা জানি যে যে বাটখারাগুলো থাকে সেগুলোর অনুপাতটা কত হবে, মানে কেমন বাটখারা রাখলে একটা। আচ্ছা, তার আগে আমাদের দেখো ওজন বাক্স নামের একটা জিনিস জানতে হবে। ওজন বাক্স মানে যেটার মধ্যে সবকিছু রাখা থাকে, হ্যাঁ, যে বাটখারাগুলো তারপর সবকিছু যে রাখা থাকে সেটাকে ওজন বাক্স বলা হয়। বোঝা গেল? তাহলে ওজন বাক্সের মধ্যে রাখা হয়। এবার সেই যে অনুপাত যেটা আছে বাটখারা, সেটা কত রাখা হবে, দেখো সেটার অনুপাত হয় 5:2:2:1। এই অনুপাতে যখন রাখা হবে তখন সব কিছু পরিমাপ করা যাবে। ধরো আমরা 1 গ্রাম পরিমাপ করব, তাহলে কি সেটা একটা চাপালেই হবে। তারপর ধরো 2 গ্রাম, তাহলে 2 নম্বরটা। যদি 3 গ্রাম হয় তাহলে একটা 2 আর একটা 3, ঠিক আছে। একটা 2 একটা 1, তাহলে 3। ধরো আমরা 4 গ্রাম বা 4 কেজি পরিমাপ করব, তাহলে 2 আর 2 5 কেজি, ডাইরেক্টলি 5 কেজি। 6 কেজি হলে 5 আর 1, 7 কেজি হলে 5 আর 2, 8 কেজি হলে 5 2 1, 9 কেজি হলে 5 2 2, 10 কেজি হলে 5 2 2 1। তো এইভাবে পুরোটা আমরা যদি লাগিয়ে দিই তাহলে সেটাতে 10 কেজি পর্যন্ত পরিমাপ করা হবে। বোঝা গেল? তাহলে কোনো একটা বাটখারার যে অনুপাতটা সেটা অলওয়েজ, আবার আমি লিখছি ভালোভাবে, 5:2:2:1। এই যে অনুপাতে যখন থাকবে তখন সেই যে বাটখারাগুলোর দ্বারা সব কিছু
মানে পরিমাপটা করা সবচেয়ে সুবিধাজনক হবে। একটা প্রশ্নের উত্তর দাও যে কোন যন্ত্রে ভর পরিমাপ করা হয়। আজকে আমি পড়ালাম, তোমরা বলো কমেন্টের মধ্যে যে কোন যন্ত্রে ভরটা পরিমাপ করা হয়। আচ্ছা ঠিক আছে, এবার একটু ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার সব দেখা হচ্ছে, তোমরা পরের ক্লাস দেখতে থাকো। আবার হবে, আজকে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। সব চ্যাপ্টার এভাবে ধীরে ধীরে আমাদের শেষ হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই দেখতে থাকো। আবার পরের দিনে ক্লাস হবে, পরের দিন আমরা বল ও গতি সব কিছু পড়িয়ে দিয়েছি, তোমরা লিঙ্ক দেখতে পারো। আবার পরের ক্লাস আসছে।